গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজকে আলোচনা করব হচ্ছে নবম শ্রেণীতে যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম পরিমাপ চ্যাপ্টারটা। তো সেই চ্যাপ্টারের আমরা আলোচনা করছি হচ্ছে পরিমাপকারী যন্ত্রগুলো নিয়ে, বিভিন্ন ভৌত রাশিগুলোকে পরিমাপকারী যন্ত্রগুলো নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা পড়িয়ে নিয়েছি যে দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র অর্থাৎ স্কেল সম্পর্কে, তারপরে আমরা সময় পরিমাপকারী যন্ত্র সম্পর্কে জেনেছি, কিংবা আয়তন পরিমাপকারী যন্ত্র সম্পর্কে জেনেছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিনা যে ভর পরিমাপকারী যন্ত্র এবং ক্ষেত্রফল আমরা কি করে মাপ করব, কিছু তার আইডিয়াটা আমরা নেব। তো চলে আসছি ভর পরিমাপ করা যন্ত্র। তো আমরা জানি ভর যে অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই বলা হচ্ছে তার ভর। এবং এই ভর পরিমাপকারী যন্ত্র কি না হচ্ছে কি দাঁড়িপাল্লা। আমরা সচরাচর বিভিন্ন জায়গায় যখন কেনাকাটা করি কিসের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করি না দাঁড়িপাল্লার সাহায্যে। তো সেই ভর পরিমাপকারী যে যন্ত্র তাকে বিজ্ঞানের ক্ষেত্রে কি বলা হচ্ছে না ভর পরিমাপকারী যন্ত্রটা হচ্ছে কিনা সাধারণ তুলা যন্ত্র। তাহলে ভর পরিমাপকারী যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। তো সাধারণ তুলা যন্ত্র এবং দাঁড়িপাল্লা একই নীতির উপর কাজ করে। সেখানে এটা একটা সাধারণ যন্ত্র যেহেতু, তো এটা একটা লিভার এটা অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার। আমরা দাঁড়িপাল্লার যে ছোট্ট ছবিটা যদি সিম্বলিক্যালি আঁকি, এটা একটা দাঁড়িপাল্লা, তার মাঝখানে একটা আলম্ব থাকে আর দুপাশে তাতে একটাতে বাটখারা ঝোলানো আর একটাতে কোনো বস্তুর যেটার ভর মাপা হবে সেটা ঝোলানোর জন্য তার পাত্র থাকছে। এইটা হচ্ছে একটা হচ্ছে দাঁড়িপাল্লা। তো এই দাঁড়িপাল্লাটা একটা কোন শ্রেণীর লিভার আমরা জানি। এই লিভারের একটা যে শ্রেণীর লিভারের আলম্বটা মাঝে থাকে এবং এক সাইডে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, একটা সাইডে ওয়েট থাকছে। তো সেইগুলো এটা হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভার। তো এবং এই শ্রেণীর লিভারের দুপাশের বাহু অর্থাৎ একটাকে যদি বল বাহু বলা হয়, একটাকে রোধ বাহু যেখানে ওয়েট চাপাচ্ছি, যে ভর চাপাচ্ছি সেটা হচ্ছে, আর হচ্ছে কোনো বস্তুগুলো রেখেছি। তাহলে একটা বল বাহু একটা রোধ বাহু, এরকম দুটো দৈর্ঘ্য ক্ষেত্রে সমান। তো এটা একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এবং এর হচ্ছে যান্ত্রিক সুবিধা 1, বুঝা গেছে। সবসময় যান্ত্রিক সুবিধা 1-এর থেকে কমও নয় বেশিও নয়, এবং যখন রোধ বাহু এবং এই বাহু সমান হবে তো এক্ষেত্রে এর যান্ত্রিক সুবিধা 1 পাবো আমরা। তো এই দাঁড়িপাল্লার সাহায্যে কিভাবে এর প্রিন্সিপালটা কি, কোনটা যখন যে বস্তুগুলোর ভর মাপা হবে তাকে একটা পাত্রে রাখা হবে আর একটা পাত্রতে প্রয়োজনীয় বাটখারা চাপানো হয়। তো এইবারে চলে আসছি এই যে দাঁড়িপাল্লা কিংবা সাধারণ তুলা যন্ত্রের বাটখারাগুলো আমরা সচরাচর যেগুলো দেখে থাকি, কত কত বাটখারা দেখে থাকি। যদি আমরা কিলো বাটখারা হিসাবে দেখে থাকি আমরা দেখতে পাবো 5 কিলোর বাটখারা, 2 কিলোর বাটখারা, 1 কিলোর বাটখারা এরকম দেখে থাকি। অর্থাৎ যদি কেজিতে আমরা বলে থাকি। আবার যদি গ্রামে দেখে থাকি 500 গ্রামের বাটখারা কিংবা 200 গ্রামের বাটখারা, 100 গ্রামের বাটখারা এরকম দেখে থাকি। অর্থাৎ আমরা যদি মিলিগ্রামেও বলি সেরকম 100 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এরকম বাটখারা, কিংবা যদি বলি 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এরকম ছোট বাটখারাও পেতে পারি। এইরকম ভাবে অর্থাৎ বাটখারার যে একটা অনুপাতগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। অর্থাৎ আমরা সেটাকে বলছি 5:2:2:1 অনুপাতের বাটখারাগুলো হয়। অর্থাৎ বাটখারাগুলো সাধারণত 500, 200, 200, 100 এরকম অনুপাতে থাকে। এগুলো বাটখারার অনুপাত, অর্থাৎ ভরটা মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেই বাটখারাগুলোর অনুপাতটা এটা। তো এই ধরনের অনুপাতে বাটখারা রাখার সুবিধা কি না আমরা হচ্ছে কি যে কোনো মানের যে পরিমাপ আমরা করে ফেলতে পারবো। 1 গ্রাম থেকে শুরু করে যত খুশি গ্রামের মাপগুলো আমরা পরিমাপ করে ফেলতে পারবো। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করি যে কিভাবে বাটখারাগুলো দিয়ে যে কোনো ওজন আমরা যে কোনো ভর আমরা পরিমাপ করতে পারবো। বলছি ধরো আমরা 79 গ্রামের একটা বস্তুকে মাপ করতে চাইছি, তাহলে আমরা ওইটার জন্য কি কি বাটখারা ব্যবহার করব। প্রথমে 50 গ্রামের একটা বাটখারা ব্যবহার করব, তারপরে 20 গ্রাম, কারণ 30 গ্রাম তো পাওয়া যায় না, 50 গ্রাম 20, 50 20 কত হলো 70, 70-এর সঙ্গে আবার আমরা 5 গ্রামের একটা বাটখারা,
তারপরে 2 গ্রামের বাটখারা, তাহলে কত হলো 70, 5, 75, 77 আরো 2 গ্রাম 79। এইভাবে বাটখারাগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে 50 গ্রাম, 20 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম। তো এইভাবে আমরা যে কোনো মানের পরিমাপটা আমরা করে ফেলতে পারবো, বোঝা গেছে? তো সেই জন্য ওজন বাক্সে বাটখারাগুলোর অনুপাতটাকে এইরকম ভাবে রাখা হয়েছে। তো এখন চলে আসছি এই যে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র কিন্তু সূক্ষ্মভাবে ভর মাপার ক্ষেত্রে আমরা এর ব্যবহারটা দেখে থাকি, বিশেষ করে সোনা দোকানে। তো সেখানে যে 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 যন্ত্রটা আমরা দেখে থাকি সেটাকে রাখা হয় কিন্তু একটা কাঁচের ঘরের ভেতরে রাখা থাকে, এবং যাতে করে কিনা বায়ু প্রবাহ বা অন্য কোনো ভাবে ওর সূক্ষ্মতাটা নষ্ট না হয়ে যায়। কারণ সূক্ষ্ম মাপ করার জন্য আমাদেরকে সাধারণ তুলা যন্ত্রকে ব্যবহার করতে হবে, এবং এই সাধারণ তুলা যন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য আমাকে থাকতে হবে। যে একটা সুন্দর সুবেদী তুলা যন্ত্রের সুবেদী, যাকে বলা হচ্ছে সুবেদী যে তুলা যন্ত্র, তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। অর্থাৎ 1 নম্বর বৈশিষ্ট্য কি, সেটা অর্থাৎ কি, যে খুব সুদৃঢ় হবে। সুবেদী হওয়ার শর্ত কি, যে 1 নম্বর কি, যে ভরের খুব সামান্য ভরের পার্থক্যগুলোকেও সহজে আমাদের চোখে এসে যাবে। অর্থাৎ খুব সূক্ষ্ম যে ভরের পার্থক্য আমরা কিন্তু জানতে পারবো যার সাহায্যে, সেটাকে তত সেন্সিটিভ বলা হবে, অর্থাৎ সুবেদী তুলা যন্ত্র বলা হবে। অর্থাৎ তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, পার্থক্য সহজে নির্ণয় করা যাবে, তবেই তো বলবো যন্ত্রটা ভালো। না হলে আমরা এক সাইডে ভার চাপিয়ে যাচ্ছি, খুব সামান্য পার্থক্য। সেকেন্ড কি, এখানে যে সূচকটাকে ব্যবহার করা হয় সেই সূচকটা বড় হতে হবে। আমরা দেখে থাকবো সূচকটা, সূক্ষ্ম ভরের পার্থক্য নির্ণয় করাটা সহজ হবে যদি কি করি না, ওই সূচক কাঁটাটিকে বড় হতে হবে। তাছাড়া কি, এই যে বাহুগুলো, অর্থাৎ দাঁড়িপাল্লার এক সাইডে যে ভর ঝোলানোর জন্য, এক সাইডে ওজনগুলো দেওয়ার জন্য পাত্রগুলোর সেই পাত্রগুলো হালকা হতে হবে। অর্থাৎ যে পাত্রগুলো দুপাশে যেগুলো থাকবে পাত্রগুলো হালকা হবে। আর কি, বাহুগুলো কি হতে হবে, হালকা, লম্বা এবং মজবুত হবে। বাহুগুলো কি ধরনের হবে, দীর্ঘ হবে। তারপরে কি হবে, মজবুত হতে হবে। অর্থাৎ না হলে কি হবে, কি কোনো একটু বেশি ভার ঝুলিয়ে দিলাম, তার সমস্যা না এসে যায়। এবং এই সমস্তগুলো থাকতে হবে। এছাড়া কি হবে, মেন কথা হচ্ছে কি, বাহুগুলো মজবুত সুদৃঢ় হবে, এবং এই যে বেসটার উপর একে ঝোলানো রয়েছে এটা কি হবে, সুদৃঢ় হবে, অর্থাৎ শক্তিশালী হবে। এইগুলো গেল বিভিন্ন সুবেদী তুলা যন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো, এবং এটাকে প্রথমে আমাদেরকে লেবেল করে নিতে হয়। তো এগুলো হচ্ছে সুবেদী তুলা যন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য। তো আমরা এইগুলো সহজে বিভিন্ন বই পড়লেই আমরা জেনে যাব। তো এই সুবেদী তুলা যন্ত্র যেটা আমরা জেনে নিলাম, এই যন্ত্রে সাধারণত ত্রুটি আসার সম্ভাবনা কি কি ত্রুটি আসতে পারে। 1 নম্বর ত্রুটি যেটা আসতে পারে, দু প্রান্তের দাঁড়িপাল্লার এই যেগুলো আমরা পাত্রগুলো ব্যবহার করছি, সেই পাত্রগুলো যদি কোনোটা ভারী কোনোটা কম মানে হালকা হয়ে থাকে, অর্থাৎ আমরা যে পাশে বস্তুটাকে পরিমাপ করব সেটা যদি সামান্য ভারী হয়ে থাকে, এবং এই অপর পাশের যেখানে হচ্ছে ভারী নয়, এই পাশটা যদি হালকা হয়ে থাকে, হালকা কিংবা এই পাশটা ভারী হয়ে থাকে, তবে কি হচ্ছে কি, আমরা কম বাটখারা চাপাচ্ছি, তো বেশি ওয়েট হয়ে যাচ্ছে, দেখাচ্ছে আমাদের ওই বস্তুগুলো বেশি দেখাবে। তাহলে কি হবে কি, অর্থাৎ পাত্রগুলোর ভর পার্থক্য থাকে, এইটা যদি থাকে একটা, কিন্তু এর ত্রুটি আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা কি করব না, হচ্ছে কি, বস্তুটাকে বাম পাত্র থেকে সরিয়ে এই পাশে একবার ব্যবহার করব, সেই পাশে একবার ব্যবহার করব, এবং প্রথমবার ব্যবহার করার জন্য যদি M1 যদি আমাকে বাটখারা দিতে হয়েছিল, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আবার M2 বাটখারা দিতে হয়, তাহলে প্রকৃত ভরটা আমরা কি পাবো, সেই দুটো বাটখারা যেগুলো দিয়েছিলাম দু প্রান্তে ব্যবহার করার ফলে তার গড় করতে হবে। তো সেই অর্থাৎ পাত্রগুলোর ভর যদি পার্থক্য হয়ে থাকে, এক পাশের পাত্রের সঙ্গে এই পাশের পাত্রটা
ভরের ডিফারেন্স রয়েছে, এটা একটু বেশি ভারী, এটা একটু কম ভারী, তাহলে কি করতে হবে, আমরা বস্তুটাকে এই পাশে একবার মাপ করব, বা মানে এই পাশে হচ্ছে কি বাটখারা দেব, পরে অপর সাইডে এই কাজটা ঘুরিয়ে আবার করব, তারপরে দুবারের গড় করব। এটা হচ্ছে 1 নম্বর ত্রুটি আসতে পারে। যদি সেই ত্রুটিকে সমাধান, ত্রুটি ও সমাধান, ত্রুটি এবং তার সমাধানটা আমরা কি করে করব। 2 নম্বর ত্রুটি এবং তার সমাধান কি? 2 নম্বর ত্রুটির ক্ষেত্রে আমরা বলছি যে দাঁড়িপাল্লাটা যেটা আমরা বা সাধারণ তুলা যন্ত্র হিসাবে যেটা বলছি, সেটাকে যদি বাহুটা অসমান হয়, ধরো আমরা একটা ছোট্ট ছবি আঁকছি, এই ছবিটা এটা হচ্ছে আলম্ব, এই পাশের বাহুটার দৈর্ঘ্য L1, এই পাশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে L2, আমরা দেখতে পাচ্ছি সামান্য ধরো পার্থক্য রয়েছে। তো এই ধরনের তুলা পাত্রতে বস্তু পরিমাপ করলে সঠিক ভর আমরা কিভাবে পাবো? তো আমরাও ঠিক একই রকম ভাবে আমরা ধরো যে পাত্রটা ধরো যে বস্তুটার পরিমাপ করব, সাপোজ ধরো এই পাশে আমি যে বস্তুটা মাপ করতে যাচ্ছি সেটার সঠিক ভর কত, m, আর প্রথমে এই পাশে যে বাটখারাগুলো দিলাম তার হচ্ছে m1 বাটখারা দিতে হয়ে গেল। কারণ কি, এই যেহেতু এটা একটা যে লিভার, তার ক্ষেত্রে কি অর্থাৎ 2 নম্বর ত্রুটি কি, বাহুগুলো যদি অসমান হয় তখন আমাদের কি সমস্যাটা আসবে, তখনই কিন্তু এই পাশে যে পাশের বাহু বড় সে পাশে কম ভর চাপালেও কিন্তু এই পাশের সঙ্গে সমান হয়ে যাবে। কারণ আমরা যখন বলের ভ্রামক চ্যাপ্টারটা পড়বো, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে এই m1 গুণিতক l1 সমান কি হবে, l2 গুণিতক m হবে। অর্থাৎ আমরা যদি বলছি mটাই হচ্ছে ধরো ভর মাপতে আমি চাইছি, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি করলাম, m1 বাটখারা চাপিয়ে কিন্তু হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করব, ভরটাকে এই পাশে দেব, বোঝা গেল, অর্থাৎ ভরটাকে বর্তমানে এই পাশে দেব, এই পাশে তখন আমরা কি করব, এই পাশে বর্তমানে ভর দেব, এই পাশে তখন নিশ্চয়ই m1 দিলে হবে না, m2 আলাদা কোনো বাটখারা দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যখন ভরটা অরিজিনাল ভরটাকে আমি এই পাশের তুলা পাত্রতে আনলাম, তখন m গুণিতক l1 সমান পাবো কত, l2 গুণিতক আলাদা কোনো হচ্ছে বাটখারা দিতে হবে, অর্থাৎ m2। অর্থাৎ দু ক্ষেত্রে কিন্তু যখন ব্যালেন্স দেখাবে, অর্থাৎ কি সেক্ষেত্রে আর প্রথম ক্ষেত্রে যেভাবে m1 l1 এর গুণের সঙ্গে l2 এবং m এর গুণফল হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রেও ঠিক সেরকম ভাবে l1 গুণিতক m এর সঙ্গে l2 গুণিতক m2 এর গুণফলটা হবে সমান, আর ভ্রামকের নীতি অনুযায়ী। এখন এই যে সমীকরণ, এটাকে 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর বলে থাকে, তো কি হচ্ছে কি, একে যদি ভাগ করে দিই, প্রথমটাকে দ্বিতীয়টি দিয়ে যদি ভাগ করি, তাহলে অর্থাৎ 1/2 করলে কি পাবো, এই পাশেটাকে এই পাশে দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি m1/m সমান কি পাবো, m/m2। তো আমরা তো প্রকৃত ভর বস্তুটার m জানি, তাহলে কি হচ্ছে m স্কয়ার সমান m1 ইন্টু m2, এবং প্রকৃত ভর যেটা m পাবো m1 ইন্টু m2 এর রুট। অর্থাৎ বস্তুটাকে এক তুলা পাত্র থেকে অপর তুলা পাত্রতে এনে যখন ভিন্ন ভিন্ন যে ভরগুলো চাপাচ্ছিলাম বাটখারাগুলো m1 এবং m2, তাদেরই গুণফলের বর্গমূল করতে হবে আমাদেরকে সঠিক ভরটা তখন পাওয়ার জন্য। তাহলে বাহু অসমান হলে সেই ত্রুটিটাকে আমরা সমাধান করব হচ্ছে এই পদ্ধতি। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারে আজকের ভর পরিমাপ ব্যাপারটা নিয়ে আমাদের ক্লাসে যে বিষয়বস্তুটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করলাম। তো এইটা নিয়ে তোমরা অনুশীলনের প্রশ্নগুলো দেখবে, নতুন কিছু প্রশ্ন পেলে তোমরা যদি না পারো তো কমেন্ট করে জানাবে। এরপরে চলে আসছি আর একটা ভৌত রাশির পরিমাপ, যেটা কিনা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে আমাদের সেই রকম কোনো যে যন্ত্র নেই। ক্ষেত্রফল যে কোনো আমরা যদি রেগুলার শেপের ক্ষেত্রফল হয়ে থাকে, ধরো এটা একটা আমি আয়তক্ষেত্র এঁকেছি, তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত এবং প্রস্থটা কত, সেই দুজনের গুণফল, যদি দৈর্ঘ্যটাকে আমি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটারে মাপি, প্রস্থটাকেও সেন্টিমিটারে মাপি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে হয়ে যাবে কত, যে মান একটা থাকবে এবং কি হবে সেন্টিমিটারে স্কয়ার।
যদি এটা সিজিএস পদ্ধতিতে মেপে থাকি তাহলে তার এককটা কি হবে, সেন্টিমিটার স্কোয়ার। যদি এসআই পদ্ধতিতে মাপি তার ক্ষেত্রফলের একক কি হবে, মিটার স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এককগুলো হবে। এইভাবে কতগুলো রেগুলার শেপ অর্থাৎ আয়তক্ষেত্র, যদি আমি বলি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র যদি বলি তার ক্ষেত্রফলের সূত্র কি হবে, তার যে কোনো একটা বাহু যদি এ হয়, আমরা জানি এটা আর একটা বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এ গুণিতক এ সমান এ স্কোয়ার। এবং এককগুলোকেও সেই রকম ভাবে যদি সেন্টিমিটারে মাপি সেন্টিমিটার স্কোয়ার, না হলে মিটার স্কোয়ার পাবো। বোঝা গেছে? তো এরকম রেগুলার শেপ কতগুলো, আমরা যদি বলছি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রে যদি বলি বৃত্ত, বৃত্তকে আমরা তার ব্যাসার্ধ বলছি আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ আমরা পাই মানে কত জানি না, হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ আমরা তার হচ্ছে ব্যাসার্ধটা সেন্টার থেকে পরিধি পর্যন্ত একটা দূরত্ব স্কেল দিয়ে মাপ করে তারপরে এই সূত্রতে বসালে আমরা তার একক সহ তার মানটা জেনে যাব। এইভাবে আমরা যদি আবার ত্রিভুজের কথা বলি, ধরো আমরা বলছি একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যেখানে একটা ত্রিভুজ আকৃতি যে ক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণিতক উচ্চতা। তাহলে উচ্চতা বলতে কি, শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুর উপর লম্ব টানলে যেটা হয় সেটাকেই বলা হচ্ছে উচ্চতা, আর এইটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি গুণিতক উচ্চতা করলেই, এটা আমি যদি অন্যরকম ভাবে ত্রিভুজটা আঁকতাম তাহলে সেক্ষেত্রে কি হবে, এইখান থেকে এটা টানলে সেটাই হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার ভূমি। বোঝা গেছে? এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে সূত্রটা আমাদের হবে। তো ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এরকম কতগুলো রেগুলার শেপ, কিংবা আমরা যদি বলি ট্রাপিজিয়াম, ধরো ট্রাপিজিয়ামের একটা ছবি আঁকছি, যার ক্ষেত্রে কি ট্রাপিজিয়াম কাকে বলে, যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর বাহুগুলো অসমান্তরাল, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো তার ক্ষেত্রফলের একটা সূত্র আমাদের জানা আছে না, হাফ গুণিতক, আমি যদি এটাকে নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা না এ বি যুক্ত ডিসি, এদের যোগফল গুণিতক তাদের মাঝের দূরত্ব, এই ধরো দূরত্বটাকে আমি বলছি এইচ। তাহলে হচ্ছে আমাদের স্কেলের সাহায্যে মেপে এই বাহুগুলো দৈর্ঘ্য মেপে এই সূত্র থেকে আমরা বের করে নিতে পারি ট্রাপিজিয়াম, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তো এই রকম কতগুলো রেগুলার শেপ যাদের আকার আকৃতি নির্দিষ্ট, তাদের ক্ষেত্রফল আমরা এইভাবে সূত্রের সাহায্যে বের করে নিতে পারি। কিন্তু যদি অসম আকৃতির বস্তু হয়, অর্থাৎ আমরা প্রথমে ক্ষেত্রফলের ক্ষেত্রে সুষম আকৃতির বস্তুগুলোর কথা আলোচনা করলাম। তো এইবারে চলে আসছি যে ইররেগুলার শেপ বা অসম আকৃতির বস্তুর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব কি করে। অসম আকৃতির বস্তুর কি না ক্ষেত্রফল, বা বস্তুর বা ক্ষেত্রের ক্ষেত্রফল, তো সেক্ষেত্রে আমরা কি করব, অসম আকৃতি বস্তুর করার জন্য আমরা গ্রাফ পেপারের সাহায্য নেব। তো যে অসম আকৃতির বস্তুটা আমরা আছে তার উপর গ্রাফ পেপার রেখে, বা গ্রাফ পেপার আমরা জানি তার ক্ষুদ্রতম ঘরের মানও আমাদের জানা। তো এইভাবে গ্রাফ পেপার আমাদের জানি যে গ্রাফ পেপারের ক্ষুদ্রতম ঘর রয়েছে, আমরা একটু বড় করে ছোট করে আঁকছি তাড়াতাড়ি করার জন্য। তো আমরা জানি যে এই গ্রাফ পেপারের ছোট ছোট এক একটা ক্ষুদ্রতম ঘরের মান আমাদের জানা, যদি জানা থাকে, আর না থাকে তো সেখানে লেখা থাকবে, ধরি আমি বলছি 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার গুণিতক 1 মিলিমিটার, তাহলে এই এক একটা ক্ষুদ্রতম ঘরের মান আমাদের জানা। তো এইভাবে কোনো একটা অসম আকৃতির বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ জানা নেই, কোনো কিছু মাপতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তার হচ্ছে একটা গ্রাফ পেপারের উপর যদি তার আউটলাইনটা আমরা করে নিই, তার মধ্যে কতগুলো পূর্ণ ঘর রয়েছে, পূর্ণ ঘর সংখ্যা,
সেটা আমরা মাপ করে নিতে পারবো, গুনে নিতে পারবো কটা পূর্ণভাবে গেছে, সেই রকম পূর্ণ ঘর কটা গেছে, পূর্ণ ঘরগুলো যটা গেছে আমরা মাপ করে নিলাম। সেই রকম ঘরের সংখ্যা সাপোজ আমি ধরলাম এখানে ধরো 10টা বা কতটা হয়েছে। এরপরে একটা বেশি একটা কম, অর্ধেক একটা গেছে আর একটাতে অর্ধেকের কম, দুটোতে অর্ধেক মিলে গেছে, তাহলে একটাতে খুব বেশি গেছে আর একটাতে হয়তো খুব কম গেছে। এইরকম ধরো আমরা এই ঘরটার সঙ্গে এটাতে বেশি গেছে, এই ঘরটার সঙ্গে আর একটা খুব কম গেছে, সেই রকম ঘরগুলো মিলিয়ে আমরা মোট ধরো পেলাম এরকম দুটো, কিংবা একটার 1/3 অংশ আর একটার 1/3 এবং 2/3 অংশ মিলিয়েও এরকম ঘরগুলো আমি পাচ্ছি। অর্থাৎ পূর্ণ ঘর দুটো অর্ধেক ঘর মিলে যেটা হয়েছে কটা ঘর, এরকম করে করে আমরা মোট কটি ধরো পূর্ণ ঘর পাচ্ছি, পেলাম 14টি পূর্ণ ঘর পেলাম। তাহলে এই যে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়ে যাবে, 14 গুণিতক 1 মিলিমিটার স্কোয়ার, 1 mm স্কোয়ার, বুঝা গেছে। তাহলে এই যে অসম আকৃতির বস্তুর ক্ষেত্রফলটা হয়ে যাবে 14 মিলিমিটারের স্কোয়ার, বুঝা গেল। এর এরিয়া আমাদের জানা হয়ে যাবে। তাহলে এইভাবে যে কোনো একটা অসম আকৃতির বস্তু আমরা আমাদের হাতের যদিও ক্ষেত্রফলটা মাপ করতে চাই, ঠিক একই রকম গ্রাফ পেপারের উপর আমরা হাত রেখে আমরা কি করব, আউটলাইনটা এঁকে নেব। ধরো আমাদের হাতের গ্রাফ পেপারের সাহায্যে আমাদের আউটলাইনটা এঁকে নিলাম, দিয়ে কি করতে পারি আমরা ওই গ্রাফ পেপারের ওপরে তাদের যদি কটা পূর্ণ ঘর হয়েছে এবং এই দিক দিয়ে কটা পূর্ণ ঘর হয়েছে গুণে ঠিক একই পদ্ধতিতেও আমরা হাতের ক্ষেত্রফলটা আমরা পরিমাপ করতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে অসম আকৃতির বস্তুর ক্ষেত্রফলটাও আমরা নির্ণয় করতে পারি। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের যে মূল বিষয় দুটো পরিমাপকারী যন্ত্রগুলোর মধ্যে আমরা আলোচনা করলাম হচ্ছে ভর পরিমাপ আর হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ। তোমরা এই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা করা শুরু করবে।